খেয়াল করো, রাজশাহী বোর্ড 2025-এ যে আমাদের ম্যাথটা এখানে দেখতে পাচ্ছি, কিছু মৌলের পারমাণবিক সংখ্যা দেওয়া আছে। তো বলো X4 নাম্বার মৌল কে? বেরিলিয়াম না, বেরিলিয়াম 4, Y হলো 22, টাইটেনিয়াম হলো 22, ক্রোমিয়াম 24, কপার 29। এই যে তোমাকে XYZR এইভাবে করে দেওয়া থাকবে পরীক্ষার প্রশ্নে। তোমাকে স্পেসিফিকলি বলে দিবেন এটা যে বেরিলিয়াম, এটা যে টাইটেনিয়াম, এটা যে ক্রোমিয়াম, এটা যে কপার। তোমাকে ওই যে পারমাণবিক সংখ্যাগুলো মুখস্থ রাখতে হবে। 1 থেকে 30টা অবধি একদম মুখস্থ রাখতে বলছিলাম, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম। সো ওইখান থেকে তোমাকে এগুলো বের করে আনতে হবে আর কি, ঠিক আছে? নিচে লিখে দিছে XYZR মৌলের প্রতীক না। এগুলো মৌলের প্রতীক না, প্রতীকী অর্থে ব্যবহৃত। তোমার এগুলা আমরা প্রয়োজনে লাস্টে বের করে নিয়ে আসবো। গ নাম্বার প্রশ্ন কি বলতেছে? উদ্দীপকের X ও Y মৌলের ইলেকট্রন বিন্যাস দেখিয়ে পর্যায় সারণীতে এদের অবস্থান নির্ণয় করো। যদিও এটা পর্যায় সারণীর ম্যাথ, তারপরেও এটা আমরা করব, যেহেতু তোমাদের পর্যায় সারণী অধ্যায়টাও আমরা ইতিমধ্যে শেষ করেছি। তো ইলেকট্রন বিন্যাস থেকে কিভাবে আমাদের অবস্থান বের করতে হয় এটা আমরা জানি। তাহলে আমাদের পর্যায় সংখ্যা বের করতে হবে, গ্রুপ সংখ্যা বের করতে হবে, ঠিক আছে? পর্যায় নাম্বার এবং গ্রুপ নাম্বার, এই দুটা বিষয় বের করতে পারলে আমাদের তো অবস্থান জানা হয়ে যায়। তাহলে আসলে শুরুতে আমরা বেরিলিয়ামকে দেখি। ইলেকট্রন বিন্যাস তো জানো আশা করি সবাই। বেরিলিয়াম 4, এটা কত? 1s2 2s2। তো আমরা পর্যায় মানে কি জানি? সর্বশেষ কক্ষপথে যে কক্ষপথটা পাবা, অরবিটালটা পাবা, এটাই হলো মূলত তোমার পর্যায় সংখ্যা। তাহলে বলো এখানে পর্যায় কত? পর্যায় হচ্ছে যে 2, ঠিক আছে? পর্যায় কত? 2, যেহেতু সবার শেষে কি আছে? 2 আছে। এবার আসো গ্রুপ সংখ্যা। গ্রুপ সংখ্যা বের করার প্রসেসটা কি? তোমাকে আগে দেখতে হবে এটা কোথায় গিয়ে শেষ হয়েছে ইলেকট্রনটা। যদি দেখো যে এসে গিয়ে শেষ হয়েছে ইলেকট্রনটা, তাহলে এস এর মধ্যে যতগুলা ইলেকট্রন ঠিক সেটাই হলো তার গ্রুপ সংখ্যা। তাহলে এখানে এসে গিয়ে শেষ হয়েছে না, এস এর মধ্যে কয়টা ইলেকট্রন আছে? 2টা। সুতরাং গ্রুপ সংখ্যা কত? 2। সহজ একদম হয়ে গেল বেরিলিয়ামের অবস্থান নির্ণয়। তাহলে গ্রুপ পর্যায় 2, গ্রুপ 2, এখানে গেলেই তুমি এটাকে পাবা। এবার আসো টাইটেনিয়াম 22, এটাকে আমরা কীভাবে বের করবো? ইলেকট্রন বিন্যাসটা করবে আগে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 ফিল আপ করবা, তারপর 3d তে যাবা। ওই যে শোনো প্রিয়া ডিপিএস গুলো এটা আমরা জানি। আহ্বান নীতি অনুসারে আগে সর্বনিম্ন শক্তি স্তর পূর্ণ করে তারপর উপরে শক্তি স্তরে ইলেকট্রনগুলো প্রবেশ করে। তো এখানে যদিও 3dটা আগে লিখছে, বাট এটা সাজায় লিখছে আর কি, সকল 3 এক পাশে লিখছে। মূলত এটা এই যে 3p6, তারপর হচ্ছে 4s2, তারপর 3d তে যাবে ইলেকট্রনগুলো। কারণ আমরা জানি 3d এর শক্তি তোমার বেশি কার চাইতে? 4s এর চাইতে। তো যার শক্তি কম আগে এটাতে ইলেকট্রন ঢুকবে না, সো 4s আগে ইলেকট্রনটা ঢুকবে, তারপর 3d তে যাবে। ওকে, সো আগে আমাদের তোমার 3dটা 4sটা ফিল আপ হবে, তারপর 3d তে যাবে। এই জন্য দেখো 4s2 ফিল আপ হয়ে অতিরিক্ত যে 2টা ইলেকট্রন আছে ওই 2টা তোমার 3d তে গেছে। তো এটা হচ্ছে ডি ব্লক মৌল। তোমাকে মনে রাখতে হবে এখানে সর্বশেষ ইলেকট্রনটা কোথায় প্রবেশ করছে? ডিতে না। সো এখানে তুমি ডি এর ইলেকট্রনগুলো সহ নিবা এবং সর্বশেষ শক্তি হচ্ছে ইলেকট্রনগুলো সহ নিতে হবে। তাহলে এখানে সর্বশেষ শক্তি হচ্ছে কত? 4। 4 এর মধ্যে ইলেকট্রন আছে কয়টা? 2টা। আর ডি এর মধ্যে ইলেকট্রন আছে কয়টা? 2টা। তাহলে গ্রুপ সংখ্যা বের করার জন্য আমাদের এই প্রসেসটা মনে রাখতে হবে। যদি কখনো ডি এ গিয়ে ইলেকট্রনটা শেষ হয়, তাহলে সর্বশেষ শক্তি স্তরের সাথে ডি এর ইলেকট্রনগুলো সহ আমরা যোগ করব। কথা সিম্পল একদম। যদি ডি এ গিয়ে কখনো ইলেকট্রনগুলো শেষ হয়, তাহলে সর্বশেষ শক্তি স্তরের সাথে ডি এর যতগুলো ইলেকট্রন আছে সেই সংখ্যাটা সহ আমরা যোগ করব গ্রুপ সংখ্যা বের করার জন্য। আর পর্যায় সংখ্যা তো সহজ। পর্যায় সংখ্যা কত বলে এখানে? একদম লাস্টের কক্ষপথ যেটা দেখতে পাচ্ছ, এটা লাস্টের কক্ষপথ কত? 4 পর্যায়, এটাই ঠিক আছে। অলওয়েজ পর্যায় সংখ্যা একই। আর গ্রুপ সংখ্যা কত? যেহেতু এখানে ডিএ গিয়ে শেষ হয়েছে, সো আমরা ডিএর ইলেকট্রনগুলো সহ নিব এটার সাথে। 4 4 2 2 4, এই যে পর্যায়ে 4, গ্রুপও 4। তাহলে আমাদের এটার অবস্থা নির্ণয় হয়ে গেল। ওকে, তাহলে এভাবে করে বের করবো আর কি, যে যদি কোনো মৌলের তোমাকে অবস্থান বের করতে হয়, ইলেকট্রন বিন্যাস করবা, ওইখান থেকে পর্যায় সংখ্যা বের করবা, গ্রুপ সংখ্যা বের করবা, ঠিক আছে? পরের ম্যাথটা খুব গুরুত্বপূর্ণ, এটা বারবার আসে পরীক্ষায়। ক্রোমিয়াম 24, কপার 29। উদ্দীপকের কোন মৌল দুটি ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে? অফকোর্স ক্রোমিয়াম 24 এবং কপার 29 অলওয়েজ আসে পরীক্ষায়, ঠিক আছে? সো তুমি 4টা ইলেকট্রন বিন্যাসই করতে পারো। এই যে আমরা এখানে দুইটা করছে, যদিও ওই দুইটা করে নাই, কেন এগুলো ব্যতিক্রমও না। তো ব্যতিক্রম কেন খেয়াল করো। ক্রোমিয়াম 24 তুমি যদি স্বাভাবিক নিয়মে ইলেকট্রন বিন্যাস করতে যাও আউফবাউ নীতি অনুসারে, তাহলে এভাবে করে করতে হবে 1s2 2s2 2p6 3s2 3p6 3d4। ওই যে আগে 3d তে যাবা, এটা কিভাবে? এই যে 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4f
তারপর 5s এভাবে করে। তাহলে এভাবে করে তুমি যদি যাও ইলেকট্রনগুলা, এই যে তোমার 3p 4s ফিল আপ করে তারপর 3d-তে যাইতে হবে, বুঝছো? সো এটা আমরা ওই যে 0 p এগুলো বেসিক যখন পড়ছি তখন জানি ইলেকট্রন বিন্যাস আর কি। তো ওইখানে দেখো 3d-টা ফিল আপ করছে, এই যে 4টা ইলেকট্রন 3d-তে ফিল আপ করছে, এই যে সরি 4s2টা ফিল আপ করছে, 4s2 ফিল আপ করে তারপর 3d-তে অতিরিক্ত 4টা ইলেকট্রন গেছে, তাই না? তো আমাদের 3d এর শক্তি তোমার কত, টোটাল ধারণ ক্ষমতা কত, 10। তো 4s2 ফিল আপ করে তারপর 3d-তে গেল, এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম, এটা হওয়ার কথা ছিল, এটা হচ্ছে আউফবা নীতি অনুসারে সঠিক। কপার 29-এর বেলাও সেম, দেখো 4s2 ফিল আপ করে তারপর 3d9-এ এই তোমার ইলেকট্রনটা গেছে, বাকি ইলেকট্রনগুলো গেছে, ওকে? তো এইভাবে হওয়ার কথা ছিল, কিন্তু এখানে এটা আমরা জানি ব্যতিক্রম হয়। কেমন ব্যতিক্রম? আমরা জানি অরবিটালগুলো যদি অর্ধপূর্ণ বা পূর্ণ অবস্থায় থাকে তাহলে তারা সর্বাধিক মানে সবচেয়ে বেশি অধিকতর স্থিতিশীল হয়। যেমন ডি এর মধ্যে টোটাল ইলেকট্রন থাকতে পারে 10টা, ডি যদি কখনো 5টা হতে পারে মানে অর্ধপূর্ণ হয় তাহলে সে স্থিতিশীল থাকে, অথবা ডি যদি 10টা হয়ে যেতে পারে তাহলে সে স্থিতিশীল হয়। মানে D4 D3 এগুলোর চাইতে এই অবস্থাগুলো বেশি স্থিতিশীল, বুঝছো? মানে সে সবসময় হয় পুরো হতে চায়, পূর্ণ হতে চায়, না হয় অর্ধপূর্ণ হতে চায়, যে কোনো একটা। তো এই জন্য কী করে জানো, 4s2 তো পূর্ণ অবস্থায় আছে, 4s2 কী করবে, 4s1 হয়ে যাবে, মানে সে নিজ অর্ধপূর্ণ। এখন অর্ধপূর্ণও তো স্থিতিশীল মোটামুটি, নিজ অর্ধপূর্ণ হয়ে এই 3d4টাকে 3d5 করে দেয়। এখন 3d যদি 5 হয়ে যায় তাহলে সে অর্ধপূর্ণ হয়ে গেল না? আমরা জানি ডি হলে 10 পূর্ণ, তাহলে D5 হচ্ছে অর্ধপূর্ণ, তাই না? সো D5 যেহেতু অর্ধপূর্ণ, এখন এই অবস্থাটা বেশি স্থিতিশীল হয়। পরের ইলেকট্রন বিন্যাসে দেখো, এটা হচ্ছে আমাদের একদম সঠিক ইলেকট্রন বিন্যাস, এই যে 3p6 3d5 4s1। এ দেখো স্বাভাবিক নিয়মে আউফবা নীতি অনুসারে এটা 4s2 ফিল আপ করে 3d4 হওয়ার কথা ছিল, এটা ঠিক, তাই না? আউফবা নীতি অনুসরণ করে 4s2 ফিল আপ করে 3d4 হওয়ার কথা ছিল, কিন্তু আমরা এক্ষেত্রে ইলেকট্রন অরবিটালগুলোকে অধিকতর স্থিতিশীল অর্জনের জন্য 4s2টাকে 4s1 করে দিলাম অর্ধপূর্ণ, আর 3d4টাকে 3d5 করে দিলাম। এখন ঘটনা কি হইলো, এই D5টা অর্ধপূর্ণ হয়ে গেল, তার মানে এটা বেশি স্থিতিশীল। 4s1টাও মোটামুটি স্থিতিশীল, কারণ এখানে অর্ধপূর্ণ অবস্থা আছে, বুঝছো? তাহলে এটা হচ্ছে মূলত এটার ব্যতিক্রমতার যে বিষয়। এটা কপারের ক্ষেত্রেও ঠিক সেম। কপারের ক্ষেত্রে খেয়াল করো, 4s1 যদি একটা ইলেকট্রন সামহাও 3d-কে দিয়ে দেয় তাহলে 3d10 হয়ে যাবে না, মানে এটা পূর্ণ হয়ে যাবে না? তাহলে পূর্ণ হলে তো এটা অনেক বেশি স্থিতিশীল হবে। আবার 4s2 নিজে অর্ধপূর্ণ হয়ে যাবে, তাহলে এটা মোটামুটি স্থিতিশীল অবস্থা। তাহলে এই যে দেখো, এটা 4s1 কী করছে, 4s2 কী করছে, এখান থেকে একটা ইলেকট্রন 3d-কে দিয়ে দিয়েছে, 3d10 হয়ে গেছে, ফলে 3d10টা মোটামুটি বেশি স্থিতিশীল, 4s1টাও মোটামুটি স্থিতিশীল বলা যায়। তাহলে এখানে কারণ একটাই, তোমার মেন কারণ হলো আমরা জানি অরবিটালগুলা পূর্ণ বা অর্ধপূর্ণ অবস্থায় সবচেয়ে বেশি স্থিতিশীল থাকে। সো এই জন্য মূলত আমরা এখানে 4s2 3d10 এগুলোর মধ্যে মোটামুটি একটা ব্যতিক্রম দেখতে পারি, আউফবা নীতির ব্যতিক্রম দেখতে পারি। মূলত তোমাদের বইয়ে এই দুটা ব্যতিক্রমই দেওয়া আছে। ল্যান্থানাম 57 আরেকটা ব্যতিক্রম তোমরা এইচএসসিতে পড়বা, আপাতত এটা এসএসসিতে আলোচনা নাই। তোমরা এই দুটা উদাহরণ খুব ভালো মতো করে প্র্যাকটিস করবা, বিভিন্ন পরীক্ষা এটা আসে, ঠিক আছে? এরপরে দিনাজপুর বোর্ড 2025 দেখো চিত্রে দেওয়া আছে, এখানে 2+ আয়ন দেওয়া আছে একটা, আচ্ছা বি দেওয়া আছে এখানে, এন এর মান 1 2 3 4, ওকে, বিভিন্ন শক্তি স্তর আর কি। চিত্র এ আয়নটির নিউক্লিয়াসের প্রকৃত ভর যদি এত হয় তাহলে নিউট্রন সংখ্যা কত? নিউক্লিয়াসের প্রকৃত ভর, আচ্ছা প্রকৃত ভর যদি এত হয় তাহলে নিউট্রন সংখ্যা কত? তো তোমাকে বিষয়টা বুঝতে হবে, খেয়াল করো, এখানে প্রোটন সংখ্যা 20, কেমনে হিসাব করছে, এই যে ইলেকট্রন ডটগুলা গুনবা আর কি। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 18 পাচ্ছ না এখানে? আবার বলছে 2+, আচ্ছা 2+ কখন লিখবা? যখন কেউ একজন ইলেকট্রন দান করে দেয় তখন তো 2+ হয়, তাই না? তখন তো 2+ হয়। তাহলে এখানে আমাদের মূলত ইলেকট্রন কত ছিল? 20টা। এই যে 18 + 2 যেহেতু 2+, +2, তার মানে 2টা ইলেকট্রন দান করে দিছে, তার মানে ইলেকট্রন আগে কত ছিল? 20 ছিল। এখন আমরা জানি একটা পরমাণুতে যতগুলো ইলেকট্রন থাকে ঠিক ততগুলো নিউট্রন থাকে, তোমার প্রোটন থাকে। তাহলে এখানে প্রোটন সংখ্যা কত? 20 হবে আর কি। প্রোটন সংখ্যা কত? 20। এখানে প্রোটন সংখ্যা মূলত 20টা। এই যে তোমার আয়ন হওয়ার পরে তো ইলেকট্রনটা দান করছে, প্রোটন তো দান করে নাই, তাই না? প্রোটন তো দান করে নাই, কে দান করছে? শুধু তোমার ইলেকট্রন দান করছে। সো প্রোটন 20টাই আছে, বাট ইলেকট্রন এখন কয়টা আছে? 18টা আছে, কিন্তু 2টা ইলেকট্রন কিন্তু দান করে দিয়েছে এটা, ওকে?
তাহলে এটা গুণে গুণে হিসাব করবো আর কি। তাহলে দেখো প্রোটনের সংখ্যা কত 20। তো আমরা জানি এটা যদি একটা নিউক্লিয়াস হয়, একটা পরমাণু হয়, পরমাণুর মাঝখানে কি থাকে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের ভিতরে প্রোটন এবং নিউট্রন সংখ্যা থাকে, তাই না? এই প্রোটন এবং নিউট্রন সংখ্যার যে যোগফল, এই যোগফলটাই হলো মূলত কি ভর সংখ্যা। প্রোটন এবং নিউট্রন সংখ্যার যে যোগফল এটাকে কি বলবা, ভর সংখ্যা বলবা, তাই না? তো আমরা এই যে নিউক্লিয়াসের প্রকৃত ভর তোমার এখানে দেওয়া আছে, এটা বইয়ে যেটা দেওয়া আছে। তো আমরা জানি একটা প্রোটনের ভর কত 6.673 10^24 গ্রাম, এটা তো আমাদের মুখস্থ জানার কথা। একটা প্রোটনের ভর 6.673, আর নিউট্রনের ভর ক্ষেত্রে 6.675, বাকি সব কিছু একই। এটা 6.673, এটা হচ্ছে 6.675। আর এখানে প্রোটনের সংখ্যা কত হিসাব করলাম 20টা, তাহলে 20 দ্বারা গুণ দিবে এটাকে। তাহলে দেখো টোটাল প্রোটনের ভর, দেখো নিউক্লিয়াসের ভর মানে কি, নিউক্লিয়াসের ভর মানে হলো প্রোটন এবং নিউট্রনের মোট ভর, এটা না? সো আমরা এখানে প্রোটনের মোট ভর বের করবো, নিউট্রনের মোট ভর বের করবো, ইজ ইকুয়াল টু পুরো নিউক্লিয়াসের ভর পেয়ে যাব। ওকে, তাহলে দেখো প্রোটনের ভর কত হবে টোটাল 20 গুণন 1, একটা প্রোটনের ভর, কারণ একটা প্রোটনের ভর যদি এত হয় 20টা প্রোটনের ভর 20 গুণন এত হবে। নিউট্রনের ভর, এখন নিউট্রন কয়টা আছে তো জানি না, আমরা নিউট্রনকে x ধরলাম, এই জন্য কয়টা আছে এটাকে কি ধরলাম x ধরলাম, আর একটা নিউট্রনের ভরটাকে এখানে গুণ করে দিলাম x এর সাথে, ইজ ইকুয়াল টু হলো নিউক্লিয়াসের প্রকৃত ভর মানে হলো মূল ভরটা আর কি, ইজ ইকুয়াল টু যেটা আমাদের প্রশ্নে দেওয়া আছে সেটা লিখে দিলাম। তাহলে এখানে বাকি সব জানো তুমি, x এর মান জানো না শুধু, তাহলে এটাই পাশে রাখলা, বাকি সব এই পাশে পাঠাইলা, এটা প্লাস আকারে আছে মাইনাস হিসেবে গেছে, আর x এর পাশে রাখলা, এটা এখানে গুণ আকারে আছে, এই পাশে ভাগ আকারে আসলো, x এর মান 20, তাহলে নিউট্রন সংখ্যা কত 20। ওকে, এরপর দেখো আমাদের ঘ নাম্বার, দেখাও যে চিত্র বি এর প্রতিটি শক্তি স্তরে অরবিটাল সমূহের ইলেকট্রনের যোগফল 2n²। এটা আমাদের ওই যে কোয়ান্টাম সংখ্যা দিয়ে হিসাব নিকাশ করে বলতে 4টাকে দিবে আর কি, 4টা প্র্যাকটিস করবো একটু। এটা তোমার বিভিন্ন এর জন্য আমরা কি পাই, তোমার বিভিন্ন পাই, এখানে তোমার শক্তি স্তর কয়টা দেওয়া আছে 4টা না, এই যে দেখো 1 2 3 4। সো আমরা 4 পর্যন্ত হিসাব করব। n এর মান কত 1 2 3 4। এখন n এর মান যদি 1 হয়, l এর মান কত, l এর সূত্র কি, l এর সূত্র হচ্ছে 0 সহ n-1, তাই না? 0 সহ n মানে সবসময় n এর থেকে 1 কমাই দিবা, মানে n-1। তো 1 থেকে 1 গেলে 0 না, সো এখানে আনসার 0। তো আমরা জানি এটা মনে রাখবা 0 1 2 3, 0 হলে s অরবিটাল, 1 হলে p অরবিটাল, 2 হলে d অরবিটাল, আর 3 হলে f অরবিটাল বোঝায়। 0 হলে s অরবিটাল, 1 হলে p অরবিটাল, 2 হলে d অরবিটাল, 3 হলে f অরবিটাল বোঝায়। তাহলে এটা হলে s অরবিটাল বোঝাচ্ছে, 0 মানে s অরবিটাল, তাহলে হচ্ছে 1s ইজ 1s। এখন একটা অরবিটাল ইলেকট্রন থাকতে পারে কয়টা, 2টা না? সো এখানে অরবিটাল কয়টা পাচ্ছ, একটা, ইলেকট্রন থাকতে পারবে 2টা, 2, তাহলে মোট ইলেকট্রন সংখ্যা 2টা, তাহলে এখন আমাদের এখানে 2 পাচ্ছি। ওকে, এখন যখন n এর মান 2, l এর মান কি পাবা, এই যে n এর মান 2 হলে l এর মান পাবা 0,1, সবসময় 1 কম 0,1, এই যে 0 পাচ্ছি 1 পাচ্ছি। 0 এর জন্য আমরা জানি s হয়, 1 এর জন্য p হয়, এই যে দেখো বললাম না 0 এর জন্য s হয়, 1 এর জন্য p হয়, তাহলে 0 এর জন্য s, 1 এর জন্য p, তাহলে এটা হবে 2s এবং 2p, এই যে 2s এবং 2p। এবং আমরা জানি তোমার এই যে s এর জন্য, এখানে এগুলা তুমি বুঝবা না, এগুলা আহামরি চাপ নিও না। s এর জন্য কয়টা ইলেকট্রন থাকে, s এর জন্য 2টা, আর p এর জন্য কয়টা 6টা, সো টোটাল 8টা ইলেকট্রন থাকে, ঠিক আছে, এই যে 8টা। 3 তে আসো, 3 এর জন্য আমরা কয়টা পাই, 3 n এর মান 3 হলে n এর মান 3, l এর মান কত হবে 0,1,2, 1 কম সবসময়, n এর মান 2 হলে 0,1, n এর মান 3 হলে 0,1,2, l এর মান 4 হলে 0 1 2 3, 1 কম পাবে সবসময়, ঠিক আছে। তাহলে l এর মান 3 হলে 0 1 2, 0 মানে হলো s অরবিটাল, 1 মানে হলো p অরবিটাল, 2 মানে হলো d অরবিটাল, তাহলে এখানে হচ্ছে 3s 3p 3d। ওকে, 3s 3p এবং 3d। এবং আমরা জানি s এ 2টা থাকে, p এ 6টা থাকে, d এ 10টা থাকে ইলেকট্রন, টোটাল কয়টা 18টা, এই যে 18টা। ওকে, এরপরে 4 দেখো, n এর মান যখন 4, l এর মান কি হয় 0,1 2 3, ঠিক আছে, 0 1 2 3। 0 এর জন্য s অরবিটাল, 1 এর জন্য p অরবিটাল, 2 এর জন্য d অরবিটাল, 3 এর জন্য f অরবিটাল, তাহলে 4s 4p 4d 4f, ঠিক আছে। তো s এ 2টা থাকে, p এ 6টা থাকে, d এ 10টা থাকে, f এ 14টা থাকে, টোটাল থাকে 32টা। 2n² সূত্র দিলে 32টা পাবা। তাহলে এটাই আর কি। দেখো এবার এদিকে তুমি হিসাব নিকাশ করে দেখো, 2n² মানে কি, এই যে n এর জায়গায় এই যে খেয়াল করো, এটা হচ্ছে 3 না, সো হিসাব করো 2n², 2 গুণন 3² মানে কত হয় 18, 9 3 3 9 2 18, এই যে দেখো এখানে 18 এবং এই 2n² সূত্র দিয়ে 18 মিলবে। এদিকে 2n² মানে 4 বসাও, 2n² 2 গুণন 4² মানে কত হয় 4 4 16, 16 2 32, এই যে এদিকেও 32 এখানেও 32, তুমি মিলাইছো, এই আর কি, প্র্যাকটিস করবা।
একটু আগে যেটা করাইলাম, প্রোটন সংখ্যাকে এক্স ধরছে, বাকিগুলো বের করছে নিউক্লিয়াসের পর থেকে। এগুলো করবা, পরীক্ষা আসছে কিন্তু এটা। এরপর আমাদের একটা গুরুত্বপূর্ণ ম্যাথ হলো এটা, এই যে এটা পরীক্ষা বারবার আসে, এই কৌণিক ভরবেগ বের করা। সিলেট বোর্ড 2024। খেয়াল করো, এখানে আমরা দেখতে পাচ্ছি চিত্র 1-এর মধ্যে উপরের শক্তি স্তর থেকে যখন নিচের শক্তি স্তরে কোনো ইলেকট্রন নামে তখন ইলেকট্রন শোষিত হয়। সরি, এটা তো উল্টা দেওয়া আছে। এই যে নিম্ন শক্তি স্তর থেকে যখন উপরের শক্তি স্তরে কোনো ইলেকট্রন আসে তখন শক্তি শোষণ হয়, আর উপরের শক্তি স্তর থেকে যখন নিচে আসে তখন শক্তি বিকিরণ হয় বা নির্গত হয়। এটা অলওয়েজ মনে রাখবা, বুঝছো? যখন তোমার নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তর আসে, যখন নিম্ন শক্তি স্তর থেকে উপরে চলে আসে তখন শক্তি শোষণ হয়। তারপর তোমার তাহলে নিচ থেকে উপরে গেলে শক্তি শোষণ, উপর থেকে নিচে আসলে শক্তি বিকিরণ বা নির্গত হয়। ওকে, তাহলে উপর থেকে নিচে আসলে শক্তি বিকিরণ, নিচ থেকে উপরে গেলে শক্তি শোষণ। তাহলে উদ্দীপকের একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করতে হবে। কৌণিক ভরবেগের সূত্র কি? আমরা এমবিআর ইকুয়াল টু NH/2 পাই না? এই যে এটা হচ্ছে কৌণিক ভরবেগের সূত্র। ইলেকট্রনের কৌণিক ভরবেগ সমান হলো এমবিআর ইকুয়াল টু NH/2 পাই। ইলেকট্রনের কৌণিক ভরবেগ হচ্ছে এমবিআর ইকুয়াল টু NH/2 পাই। এন এর মান হলো 4। এই যে এখানে সর্বশেষ কক্ষপথ কত তোমার? সর্বশেষ কক্ষপথ হচ্ছে 4, তাই না? সর্বশেষ কক্ষপথ হতো 4, KLMN 4 নম্বর কক্ষপথ। এইচ এর মান হলো 6.626 10^34, 2 পাইতে দেওয়া আছে। সো এখানে আমরা বের করবো এটা, ঠিক আছে? মিটার কেজি পার সেকেন্ড আসবে আর কি, মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড। এমবিআর ইকুয়াল টু NH/2 পাই, যা সূত্রে বসাবা মান বের করবা। আর চিত্র 1 এবং চিত্র 2 দেখো, সবসময় মনে রাখবা এই যে যদি নির্গত শক্তি শোষিত শক্তির চিহ্নগুলো দেখো তাহলে মনে রাখবা যেটা বোর পরমাণু মডেল বোঝাচ্ছে, বোর পরমাণু মডেল। আর এইরকম যদি চিত্রগুলো দেখো তাহলে বলবো যে রাদারফোর্ড পরমাণু মডেল, বুঝছো? তো বোর এবং রাদারফোর্ডের মধ্যে অবশ্যই রাদারফোর্ড পরমাণু মডেল অধিক গ্রহণযোগ্য। এগুলো একটু পড়ে দেখবা, একটা সিকিউ ভালো মতো পড়বা, এটা মোটামুটি হয়ে যাবে। আমরা বইও তো পড়লাম অনেকগুলো, ঠিক আছে? এখানে অনেকটা সেম দেখো, দিনাজপুর 2024-এ যেটা আসছে, দেখো নিম্ন শক্তি স্তর থেকে উপর শক্তি স্তরে যাচ্ছে, তার মানে শক্তি শোষণ হবে। উপর থেকে নিচের দিকে যাচ্ছে, তার মানে শক্তি বিকিরণ হবে। আর এখানে এটা বোর রাদারফোর্ড পরমাণু মডেল, বুঝতেই পারছো। আর এটা যেহেতু শক্তি শোষণ বিকিরণ দেখাচ্ছে, তার মানে এটা বোর পরমাণু মডেল বোঝাবে। বলতেছে উদ্দীপকের বি মডেলের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন কৌণিক ভরবেগ। সর্বশেষ শক্তি স্তর কোনটা? 2 নম্বর শক্তি স্তর। কৌণিক ভরবেগ এমবিআর ইকুয়াল টু NH/2 পাই আবারও। তাহলে এমবিআর ইকুয়াল টু NH/2 পাই, এন এর মান জানি, এইচ এর মান জানি, 2 পাই এর মান জানি, বের করে দিবা। এখানে আনসার বের করবা। এবার আবারও বলতেছে কোনটি অধিক গ্রহণযোগ্য? অফকোর্স বোর পরমাণু মডেল বেশি গ্রহণযোগ্য। এখানে কারণগুলো একটু পড়ে দেখবা, ঠিক আছে? এরপর এটা দেখো, ময়মনসিংহ 2024। এখানে আমাদের দুইটা ইলেকট্রন বিন্যাস পদ্ধতি দেওয়া আছে। একটা হচ্ছে পটাশিয়ামের জন্য, খেয়াল করো 1s2 2s2 2p6 3s2 3p6 3d1। এরপরে পদ্ধতি 2 কি দেওয়া আছে? 1s2 2s2 2p6 3s2 3p6 এবং 4s1, ঠিক আছে? তো উদ্দীপকের যোজ্যতা ইলেকট্রনে কৌণিক ভরবেগ বের করো। যোজ্যতা ইলেকট্রন কত এখানে আমাদের? তোমার 4 না? সর্বশেষ কত? 4। সো আমরা 4 নাম্বার কক্ষপথে এমবিআর ইকুয়াল টু NH/2 পাই দিয়ে তোমরা বের করবে আর কি। এইচ এর মান কি? প্লাঙ্কের ধ্রুবক, এটা ধ্রুবক, আর বাকিগুলো তো জানো, বসাই দিবা। এটা দেখো কোন ইলেকট্রন বিন্যাস পদ্ধতি সঠিক তুমি মনে করো। দেখো এখানে কি হয়েছে, এটা তুমি দেখেই বুঝেছো। 3p এর পরে শক্তিটা কোথায় চলে গেছে? 3d-তে। আর এখানে 3p এর পরে 4s-এ গেছে শক্তিটা। কোথায় যাওয়ার কথা এমনি নর্মালি দেখো আমরা জানি যার শক্তি কম সেখানে যাবে। 3d এর শক্তি কত জানো? 3 প্লাস এই যে এটা মনে রাখবে SPDF, একটু আগে যেটা বললাম 0 1 2 3, n প্লাস l এর মানে হলো তোমার শক্তি বোঝায় আর কি। তাহলে d এর জন্য কত পাইছো? 2 না? সো 3 প্লাস 2 ইজ ইকুয়াল টু কত? 5। 3d এর শক্তি হচ্ছে যে 5, আর 4s এর শক্তি কত? এই যে 4 প্লাস s এর জন্য কত? 0। তাহলে 4 প্লাস 0 সমান 4। তাহলে 4s এর শক্তি হচ্ছে যে 4। তাহলে কার শক্তি কম? অবশ্য 4s এর শক্তি কম না? সো কোন ইলেকট্রন 3d-তে যাবে নাকি আগে 4s-এ যাবে? অফকোর্স 4s-এ যাবে, তারপর 3d-তে যাবে, কারণ হলো 4s-এর শক্তি কম। তাহলে আমাদের এই যে তোমার দ্বিতীয় ইলেকট্রন পদ্ধতিটা সঠিক, কারণ এখানে আগে নিম্ন শক্তি স্তর ফিল আপ করে তারপর উচ্চ শক্তি স্তরে যাবে। বাট এখানে তো শুরুতেই চলে গেছে 3d-তে, 3d-তে যাওয়ার কোনো অপশন নাই। 3p-র পরে 4s-এ যাইতে হবে, কারণ 4s-এর শক্তিটা কম। আগে নিম্ন শক্তি স্তর ফিল আপ করবে, তারপর উচ্চ শক্তি স্তরে যাবে। এটাই হলো মূলত আহ্বান নীতি, বুঝছো?
সো এখানে এটা আলোচনা করবো আর কি, যে দেখো এখানে 3D এর শক্তিটা বের করছে n প্লাস এল দিয়ে। n প্লাস এল মানে হলো 3D, যে 3 মানে হচ্ছে এখানে n এর মান, আর d ইজ ইকুয়াল টু 2, যেখানে বললাম না d ইজ ইকুয়াল টু 2, এটা মূলত l এর মান। সো n প্লাস এল দিয়ে তুমি 5 বের করলা, আর 4s দিয়ে যে 4 প্লাস 0, তাহলে n প্লাস এল দিয়ে 4 বের করলা। তাহলে এখানে আমাদের যার শক্তি কম আগে এখানে যাবে, 4s আগে ইলেকট্রন যাবে, যেহেতু 4 এখানে শক্তি কম। সো আমাদের দ্বিতীয় নাম্বার পদ্ধতিটা সঠিক। ওকে, এরপরেরটা দেখো, আমাদের এখানে এটা তো রাদারফোর্ড পরমাণু মডেল দেখেই বোঝা যাচ্ছে, আর এখানে এইচ এর মান দেওয়া আছে, এটা চিত্রের সর্বশক্তি ইলেকট্রন কণা বের করো। তাহলে এটা সর্বশেষ কক্ষপথ কত? 1 2 2 নম্বর কক্ষপথ, m/2 বের করবা, আর এটা দুইটা আমার তুলনা করো। রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেল তুলনা করবা, এই যে আগে যেগুলো করছে এগুলাই, ঠিক আছে। রাজশাহী বোর্ড 2023 কণিক ভরবেগ বের করে আবারও সেম, m/2 পাই, m/2 পাই। n এর মান জানো, কত নাম্বার কক্ষপথে ঘুরতেছে, h মানে কি প্লাঙ্কের ধ্রুবক, 2 পাই মানে তো জানো, বসাই দিবা, মান বের করবা। দেখো এখানে এই দ্বিতীয় কক্ষপথ থেকে উপরের শক্তি স্তরে চলে যাচ্ছে, তার মানে এটা বোর পরমাণু মডেল বোঝাচ্ছে না, এটা কি বোর পরমাণু মডেল বোঝাচ্ছে, আর এটা কি রাধার পরমাণু মডেল। তো কোন মডেলটা বেশি গ্রহণযোগ্য? অফকোর্স বোর পরমাণু মডেল, তাই না? সো আমরা এটা লিখবো আর কি, ঠিক আছে। এগুলোতে দেখাইলাম যেভাবে প্রোটনের উপর কীভাবে বের করবা, বা যে কোনো একটা মিসিং দেওয়া থাকলে এটা কীভাবে বের করবা, এটা তো দেখাইলাম। দৃশ্যক্রমের শক্তিক্রম বের করো, এই যে 4f 4f 4d শক্তিক্রম কীভাবে বের করবা, দেখো s p d f 0 1 2 3, এটা হচ্ছে n l এর মান, বুঝছো? এগুলো কিসের মান? l এর মান। আর n এর মান হচ্ছে পাশে যেটা থাকে এটা l এর n এর মান। তো শক্তি বের করার সূত্র কি? n প্লাস l। দেখো আমি যদি 4f এর শক্তি বের করি, তাহলে 4f এর জন্য বের করতেছি, খেয়াল করো 4f এর জন্য n এর মান কত? 4, আর l এর মান কত? f এর জন্য l এর মান কত? এই যে 3, তাহলে কত? 7। এরপরে আসো, আমি 4p এর জন্য শক্তি বের করি, 4p, n এর মান কত? n এর মান হচ্ছে যে 4, l এর মান কত? যে p এর জন্য l এর মান কত? 1, সো 5। আবার 4d এর জন্য শক্তি কত? n এর মান কত? 4, d এর জন্য l এর মান কত? 2, তাহলে 6। তাহলে একদম সবার শক্তি বেশি কার? 4f এর। তাহলে 4f, তারপর কে? 4d, তারপর কে? 4p। হ্যাঁ, এটাই হচ্ছে শক্তির ক্রম, বাস এটাতে করলেই 4 এ 4, ঠিক আছে। এই যে 4f এর শক্তি বের করলা, 4p এর শক্তি বের করলা, 4d এর শক্তি বের করলা, ঠিক আছে, এই আর কি। তাহলে এটা হচ্ছে শক্তির ক্রম। ওকে, ওদের খুবই সহজ ম্যাথ আছে একদম, এগুলো থেকে আসলে যাতে মিস না হয় আর কি। হ্যাঁ, আর এটা হচ্ছে অরবিটালের শক্তিক্রমে যেগুলো আলোচনা করলাম এখন, ইলেকট্রন বিন্যাস, এই যে ইলেকট্রন বিন্যাসগুলোই আসছে এখানে মূলত। এখানে পারমাণবিক বন্ড ইলেকট্রনের ম্যাথ আছে, সেটা একটু দেখো। উদ্দীপকের প্রথম মৌলটি আপেক্ষিক পারমাণবিক ভর 35.5 হলে 50টি পরমাণুর ভর কত? এই যে আমাদের এখানে প্রথম পরমাণুটা হচ্ছে যে ক্লোরিন 17, তাই না? ক্লোরিন 17 এর আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে 35.5, 50টি পরমাণুর ভর বের করতে হবে। সো গ্রাম পারমাণবিক ভর একটি মোলার পরমাণুর ভর দেওয়া আছে, তো আমরা জানি এটা মৌলের ধারণা রাসায়নিকরণ অধ্যায় পড়ছি না, একটি পরমাণুর ভর কত, বা কতটি পরমাণু আছে, অ্যাভোগাড্রো পরমাণু 6.02 × 10⁻23। সো আমরা জানি ক্লোরিনের এক মোল সমান কতটি? 35.5 গ্রাম ক্লোরিন পরমাণু বোঝায়। সো এই 35.5 গ্রাম সমান মূলত 1 মোল ক্লোরিন পরমাণু। কত? 1 মোল। তাহলে আমরা বলতে পারি না এত গ্রামে এতটি পরমাণু আছে। সো এটাই লিখছি, দেখো এতটি পরমাণুর ভর হচ্ছে এত গ্রাম, 35.5 গ্রাম। সুতরাং একটি পরমাণুর ভর কত গ্রাম ভাগ করবা 50টি পরমাণুর ভর কত গুণ করবা, এটাই জাস্ট ঐকিক নিয়ম আর কি। তুমি একটি পরমাণুর এতটি পরমাণুর ভর জানো, একটির জন্য বের করবা, 50টির জন্য বের করবা, সিম্পল কাজ। এরপর কি বলছে? জেড এর সর্বশেষ ইলেকট্রনটি 3D-তে না গিয়ে 3D অরবিটালে প্রবেশ করলে ওয়াই এর ক্ষেত্রে তা হয় না। ইন্টারেস্টিং, দেখো আমাদের একটা হচ্ছে তোমার পটাশিয়াম 19 ক্ষেত্রে খেয়াল করো, এখানে আমাদের 3D এর শক্তিমাত্রা কত? 3D এর শক্তি হচ্ছে যে 5, কীভাবে বের করছে? n+l দিয়ে। 3 + 2 সমান কত হয়? 5 হয়।
4s এর শক্তিমাত্রা 4 প্লাস 0 সমান কত হয়? 4 হয়। তাহলে কোন ইলেকট্রন আগে কোনটাতে যাবে? 3d তে যাবে না 4s এ যাবে? অফকোর্স 4s এ যাবে, যার শক্তি কম। 4s এর শক্তি হলো 4, 3d এর শক্তি হলো যে 5, কার কাছে যাবে? 4s এর কাছে যাবে। সো পটাশিয়াম 19 এর ক্ষেত্রে তুমি যখন ইলেকট্রন বিন্যাসটা করতেছো তখন থেকে আগে 4s এ গেছে, 3d তে যায় নাই। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা এই যে 3d হচ্ছে 4s এর শক্তি ক্রম, সো আমাদের এই ক্ষেত্রে 19 ইলেকট্রনে 3d তে না গিয়ে 4s এ গ্রহণ করে, সুতরাং ইলেকট্রন বিন্যাস দ্বারা এটা। সুতরাং বলা যায় 3d অপেক্ষা 4s এর শক্তি কম হয়, এখানে 3d তে প্রবেশ না করে 4s এ প্রবেশ করে। শেষ। স্ক্যানিয়ামের ক্ষেত্রে দেখো, স্ক্যানিয়াম 21 এর ক্ষেত্রে সর্বশেষ ইলেকট্রনটা 21তম ইলেকট্রন, তাই স্ক্যানিয়ামের ক্ষেত্রে 4s এর শক্তি 4-2 ফিল আপ করে তারপর 3d তে গেছে, ইলেকট্রন 3d তে প্রবেশ করে। এই আর কি, এগুলো তো এখানে তার কিছু ব্যতিক্রম দেখতে পাচ্ছি না, কি? ঠিক আছে? জেডের ক্ষেত্রে আচ্ছা, মানে ওয়াইয়ের ক্ষেত্রে তো ইলেকট্রনই নাই, তুমি দিবা কোত্থেকে? ওয়াইয়ের পটাশিয়াম 19 ক্ষেত্রে তো ইলেকট্রনই নাই, ইলেকট্রন তো 4s1 হয়ে শেষ, তাহলে আর দেওয়ার তো কিছু নাই, এজন্য 3d যায় না আর কি। হ্যাঁ, ওইটাই মূলত আলোচনা এখানে। আর 3d এখানে স্ক্যানিয়াম 21 ক্ষেত্রে 4s2 ফিল আপ করে 3d তে একটা যাওয়ার জন্য ইলেকট্রন আছে, সো 3d তে গেছে এই জন্য। ঠিক আছে, এটাই মূলত জানতে চাইছে। কৌণিক ভরবেগ বের করো, পারবা আশা করি। 2n² সূত্র মেনে চলে। 2n² সূত্র মেনে চলা মানে কি? আমাদের সর্বশেষ কক্ষপথে n এর মানটা দিয়ে যদি ইয়া করো, এই যে এখানে যদি আমরা প্রথম কক্ষপথে 2n² দিলে 2, দ্বিতীয় কক্ষপথে 2n² যা 2 স্কোয়ার, 8, 2n² দিয়ে সূত্র দিলে 3 এর কক্ষপথে 18। পটাশিয়ামের ক্ষেত্রে তুমি যদি ইয়া করো, তাহলে এখানে আমাদের চৌথ কক্ষপথে গমন করছে, দেখো 3 এর এই যে 3 স্কোয়ার 2n², তাহলে 2 এখানে n এর মান কত? 3 না? তো 2n² মানে কত? 2 × 3 স্কোয়ার মানে কত হওয়ার কথা ছিল? 18। সো কিন্তু দেখো এখানে 18টা ফিল আপ না করে 8টা ফিল আপ করছে, 8টা ফিল আপ করে 4 নম্বর কক্ষপথে গেছে। সো কেন হয়েছে? মূলত ওই যে আমাদের আহ্বান নীতির জন্য। ঠিক আছে, এটা একটু বলে দিবা। তো এখানে মূলত 3d তে গেলে তো এটা 18টা ইলেকট্রন হয়ে যায়, তো 3d তে আমরা জানি 10টা থাকে, তাই না? সো 10টা হলে 8 10 18টা হইতো না গেলে, কিন্তু আমরা এখানে কি পাচ্ছি? তোমার এই যে 4s এ চলে গেছে ইলেকট্রনগুলো। কেন? কারণ আমাদের 3d এর শক্তিটা বেশি 4s এর চাইতে, 4s এর শক্তি কম, এই জন্য আগে নিম্ন শক্তি স্তর ফিল আপ করতে গিয়ে মূলত 19তম ইলেকট্রন থেকে আমরা এই ঘটনাটা পাচ্ছি। ঠিক আছে, এটাই মূলত কারণ যে 4s এ যাবে কেন? কারণ 4 এর শক্তি 4s এর শক্তিটা কম, এটাই। আর এখানে একটা মেয়াদ আসছে, সেটা হলো আপেক্ষিক পারমাণবিক ভর। এটা তো আমি দেখাই দিই। দেখো, তোমাকে যদি কখনো আইসোটোপের পার্সেন্টেজ দেওয়া থাকে, যে শতকরা পার্সেন্টেজ, 16 এর পার্সেন্টেজ হলে এত পার্সেন্ট, এটার পার্সেন্টেজ হচ্ছে এত পার্সেন্ট, এটার পার্সেন্টেজ হলে এত পার্সেন্ট, আপেক্ষিক পারমাণবিক ভর কীভাবে বের করবা? সিম্পল, তুমি এই যে পারমাণবিক ভরের সাথে পার্সেন্টেজটা গুণ করবা, পারমাণবিক ভরের সাথে পার্সেন্টেজটা গুণ করবা, পারমাণবিক ভরের সাথে পার্সেন্টেজটা গুণ করবা, সবগুলো যোগ করে 100 দ্বারা ভাগ করবা। যে দেখো, এগুলো সব একবারে করতে পারো, তো 100 দ্বারা ভাগ করে দিবা সবগুলোকে, এতবার ভাগ করার প্রয়োজন নেই। এই যে গুণ করে 100 দ্বারা ভাগ, গুণ করে 100 দ্বারা ভাগ, গুণ করে 100 দ্বারা ভাগ, সবগুলো যোগ করবা, দেন যেটা পাবে এটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। ঠিক আছে, এই আর কি, আর তো ভিন্ন টাইপ নাই, এগুলাই মোটো শেষ।